নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। আর শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাবো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিনে 24 ঘন্টার সব দর্শকদেরকে আজকে প্রথমেই জানাই যে যেহেতু কল্পতরু উৎসব আজ, কাশীপুর উদ্যানবাটিতে অসংখ্য রামকৃষ্ণ অনুরাগীর ভিড় কিন্তু সকাল থেকেই জমতে শুরু করেছে। গানে কথায় ঠাকুরকে স্মরণ, এই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট। আজ কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শের স্পর্শ পেতে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন বেশ অসুস্থ। কিছুদিন আগেই তাকে নিয়ে আসা হয় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালের প্রথম দিন সেখানেই কল্পতরু হলেন ঠাকুর। ভক্তদের বললেন, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। প্রতি বছরই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের টানে বছরের প্রথম দিনে অগণিত ভক্ত ছুটে আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের 24 ঘন্টা স্টুডিওতে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ গবেষক সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, আরেকবার স্বাগত জানাই 24 ঘন্টায়। আমরা আলোচনাতে আসবো, তার আগে আমরা একটু দেখে নিই সকাল থেকে কাশীপুর উদ্যানবাটির ছবিটা ঠিক কিরকম। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, যেরকম তুমি জানাচ্ছিলে যে কেউ কেউ হয়তো ভোর 3টে থেকে 4টে থেকে লাইন দিয়েছেন যে যত সকাল সকাল সম্ভব আজকে সেখানে যাওয়ার এবং বছরের প্রথম দিনটা এই কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করা। এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে? একই দৃশ্য বলা যায় অর্পিতা। ভোরবেলা তুমি যেমন বলছি যে 3টে বা 4টে, আমার তো মনে হয় তার আগে থেকেও লাইন দিতে কেউ পিছপা হবেন না। এত দীর্ঘ লাইন, এত মানুষের অপেক্ষা, তার কারণ শুধুমাত্র যে এই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, কল্পতরু হওয়ার কথা আমরা শুনেছি, শুধু যে সেই বিষয়টিই আছে তা নয়। কাশীপুর উদ্যানবাটিতে জীবনের শেষ কটা দিন তিনি কাটিয়েছিলেন এবং সেই গল্প আমাদের সকলের জানা। যখন বিভিন্ন জায়গায় তিনি অনেকটাই অসুস্থ বোধ করছেন এবং কাশীপুর উদ্যানবাটিতে যখন তার ভক্তরা ঠিক এই বাড়িতে তাকে নিয়ে আসলেন, সেই সময় এখানকার যে এত নীরবতা, এত সুন্দর পরিবেশ, তাকে আলাদাভাবে ভীষণ তার ভালো লেগেছিল, এই কথাও আমরা শুনেছি। এখনো যদি সেই দৃশ্যটা তোমাকে দেখানো যায় যে এত সুন্দর, এত মানুষ আসছেন হয়তো, কিন্তু এত সুন্দর পরিবেশ রয়েছে চারিদিকটা। মূল যে বাড়িটা তোমাকে দেখাচ্ছিলাম তার চারিদিকটা এরকম ফুলে ফুলে ঘেরা রয়েছে। তার সামনেই রয়েছে একটা বড় পুকুর, সেখানেও একটা ফোয়ারা রয়েছে। সম্ভবত এই সবটা মিলে একটা আলাদা আলাদা আকর্ষণ বলা যায়। আমরা যখন যে কোনো একটা জায়গায় বেড়াতে যাই তখন তার যে একটা আলাদা দৃশ্য আমাদের মনের মধ্যে বিশেষ নজর কাড়ে, একটা আলাদা জায়গা তৈরি করে নেয়। কাশীপুর উদ্যানবাটিতে এই ঐতিহাসিক যে একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি এই যে একটা সুন্দর ভিউ যাকে বলে, যার একটা সুন্দর দৃশ্য, সেটাও আলাদা করে নজর কাড়ে। অর্পিতা, যে 30 জন ভক্ত শেষ সময় ছিলেন, যাদের সামনে শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক, তারা তো বিশেষভাবে হয়তো বিশেষ সৌভাগ্যবান, সেটা আমরা গল্পে পড়ছি। কিন্তু সেই 30 জন ভক্ত, আজকের বোধহয় এই অগণিত ভক্ত, তারা মনে করেন যে এখনো শ্রীরামকৃষ্ণের কাছে দোতলায় তার যে ছবি রাখা রয়েছে, সেই ছবির কাছে যদি তারা একবার যান, নববর্ষে যদি তারা একবার প্রার্থনা করেন, মনের যে বাসনা রয়েছে সেই বাসনা যদি একবার শ্রী ঠাকুরের কাছে তুলে ধরা যায়, তাহলে বোধহয় সেই সমস্ত কিছু মনোবাঞ্ছনা এখনো পূর্ণ হবে। এখনো তিনি রয়েছেন অগণিত সেই ভক্তদের মধ্যে, এখনো তিনি বোধহয় বলছেন আমাদের তোমাদের চৈতন্য হোক। আর তার জন্যই বোধহয় এই দীর্ঘ প্রতীক্ষা, এই দীর্ঘ লাইন, কোথাও গিয়ে কিছু মনে হয় না। তাই তো। কোথা থেকে আসছেন? আমি বরানগর। আচ্ছা, এই প্রতি বছর নববর্ষের এই দিনটা কেন আসা? ঠাকুরের চৈতন্য হোক বলেছিলেন না, সেই জন্য ঠাকুরের কাছে যদি কিছু আশীর্বাদ প্রাপ্তি হয়, সেই জন্যই ঠাকুরের দর্শন। এই বছর প্রথম এলাম, মানে খুবই আনন্দ উপভোগ করছি। এরকম মানে দিন আসেনি আমার জীবনে। আচ্ছা, তুমি তো অনেক ছোট, তোমাকে অনেকক্ষণ ধরে লাইন দিতে হচ্ছে। কটা থেকে লাইন দিয়েছো?
ভোর 4টে থেকে লাইন দিয়েছি। কেন ভালো লাগছে এখানে আসতে? এখানে আগে কোনোদিনও আসিনি, এখানে থাকি এত বছর, কিন্তু এরকম জায়গা কোনোদিনও আসিনি, তাই তাই একবার দেখতে এলাম কিরকম, দেখে খুব ভালো লাগছে। শুনতেই পেলে ভোর 4টের সময় এসছে এবং সেই লাইনটাও তোমাকে দেখাবো যে এত ভক্তরা রয়েছেন, তাদের মুখে শুধুমাত্র হাসি রয়েছে, কারো মুখে কোনো একেবারে অক্লান্তি বলাই যায়, সেই অক্লান্ত ভাবে তারা রয়েছেন, তারা দীর্ঘ প্রতীক্ষা রয়েছেন। সেই ছবিটাও তোমাকে একবার দেখাবো, এই যে দীর্ঘ লাইনটা রয়েছে সেটা আরেকটা ভাবে ঘুরছে এবং তারপর এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে জায়গা, মূল পুজোটা সেখানে হচ্ছে, সেখানে যাওয়ার অপেক্ষা। সবার মুখে সেই প্রশান্তি, সবার মুখে সেই ধৈর্য, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই ফলে রাত 3টে হোক 4টে হোক বা তার আগে হোক, কোনো রকম অসুবিধা হচ্ছে না, আনন্দেই সবাই শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করতে প্রথম দিন হাজির হয়ে গেছেন কাশীপুর উদ্যানবাটিতে। অর্পিতা, অনেক ধন্যবাদ। শ্রাবন্তী, তোমাকে আবারও ফিরবো তোমার কাছে। সোমনাথ দা, যেটা প্রথমেই জানতে চাইবো যে এই 130 বছর আগে ঠাকুর বলে গিয়েছিলেন তোমাদের চৈতন্য হোক, এবং আজকের দিনে প্রতি বছর আমরা কিন্তু একই ছবি দেখি কাশীপুর উদ্যানবাটিতে, এবং যেরকম দেখলাম যে বয়সেরও কোনো বাঁধন নেই, সে যেখানে 70 বছর 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা যাচ্ছেন, সেখানে কিন্তু অনেক ছোট ছোট ছেলেমেয়েরা তারাও যাচ্ছেন। কোথাও মানে আজকের দিনে সেখানে গিয়ে একটা মনোবাসনা নিয়ে যাওয়া, আর ঠাকুর যেটা বলেছিলেন সেটা উপলব্ধি করা, এবং তার সঙ্গে কোথাও একটা জানার আগ্রহ মনে হয় থেকে যায় যে ঠিক কি হয়েছিল সেই দিন। অবশ্যই। এবং ওই যে আপনাদের প্রতিনিধি যে কথাটা বললেন যে সেদিন 30 জন ছিলেন, মোটামুটি 30 জন, ভাবলে অবাক লাগে যে আজকে 30,000 কি 30 লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে যদি ভাবি যে তাদের মধ্যে এই আগ্রহ কৌতূহল যে ছড়িয়ে পড়ছে, তার মানে এখনকার দিনের ভাষায় বলতে গেলে ওটা একটা ইভেন্ট শুধু ছিল না, একটা মেগা ইভেন্ট ছিল। শুধু মেগা ইভেন্টের সঙ্গে যে গ্ল্যামার থাকে সেই গ্ল্যামার নয়, একটা কোথাও স্পিরিচুয়াল অনেস্টি এবং পিওরিটি, সেই মিলে ওই মেগা ইভেন্ট তৈরি। আপনি যেটা বলছিলেন যে ঠিক ঘটনাটা কি, এটাও লোকের জানতে ইচ্ছে লাগে। এরই বাচ্চা মেয়েও বলছিল, আপনাদের প্রতিবেদনে ছিল যে বেচারি আজকে এসে খুব আনন্দ পাচ্ছে। ঠিক ঠিক ঠিক। সুতরাং ওই প্রজন্মের কাছে, ও বা ওর থেকে একটু বড় যারা, তাদের কাছেও বোধহয় আমাদের দায়বদ্ধতা থাকে যে ঘটনাটা কি ঘটেছিল সেই তথ্যের জায়গাটাকে পরিষ্কার করা। সেখান থেকে আমাদের ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণের যখন গলার অসুখ হলো দক্ষিণেশ্বরে, তখন ডাক্তারবাবুরা বললেন, তখনকার দিনে বড় বড় ডাক্তাররা দেখতেন, শ্রদ্ধায় ভালোবাসায় যেতেন এবং তাদের অনেকেই ফিজ নিতেন না। তো তারা বললেন তখন যেহেতু ওই অসুখকে অতটা ভালোভাবে পরিষ্কার করে ডায়াগনোজ করা যেত না, তারা যা ওষুধপত্র দিয়েছিলেন তার সঙ্গে বলেছিলেন যে বায়ু পরিবর্তন করতে হবে, জল হাওয়া পরিবর্তন করতে হবে। সেইটার জন্য তখন দক্ষিণেশ্বর থেকে ওদের শ্যামপুকুরে চলে আসেন। আমরা জানি ওই শ্যামবাজারের কাছে যে জায়গাটি, শ্যামপুকুরে এসে শ্রীরামকৃষ্ণ ওখানটাতে খুব অসুবিধা বোধ করলেন, যেহেতু জায়গাটা খুব কম। দক্ষিণেশ্বর কালী মন্দির, তার যে প্রাঙ্গণ, কত স্কোয়ার ফিট, কত হাজার হাজার স্কোয়ার ফিট যদি ভাবি, সেখানে শ্যামপুকুরে এসে খুব অসুবিধা হচ্ছিল। তারপরে তারা ওই ঐতিহাসিক কাশীপুর উদ্যানবাটিতে শিফট করলেন। যদিও শ্যামপুকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য বলে আজকে ওটি মহাতীর্থস্থান হিসেবে গণ্য, কিন্তু আজকে আমরা যেটি বিশেষভাবে স্মরণ করছি, কাশীপুরে চলে এলেন ওরা ওই স্বাস্থ্যের কারণেই। এবার স্বাস্থ্যের কারণ, অসুস্থতা এসব বললে একটু মন ভারী হয়ে যায়, এবং সেই সময় ভক্তদের প্রায় চোখে জল আসতো শ্রীরামকৃষ্ণকে দেখতে, যে তার সেই আনন্দঘন মূর্তি, কিন্তু তিনি কিছু খেতে পাচ্ছেন না, খুব উঠে আসছে, ওই রকম একটা টার্মিনাল ডিজিজে যেহেতু তিনি আক্রান্ত। কিন্তু এর মধ্যে একটা অ্যান্টি ব্যাপার আছে, কন্ট্রাস্ট আছে, সেটা হচ্ছে যে যদিও তার শরীর খারাপ, কিন্তু মনের দিক থেকে তিনি খুব প্রফুল্ল থাকতেন। এইরকমই একটা সময় হচ্ছে 1 জানুয়ারি 1886, যেদিন দুপুর বিকেলের দিকে তিনি একটু ভালো বোধ করছিলেন, শরীরের দিক থেকেও একটু ফ্রেশ বোধ করছিলেন, সেই জন্য নেমেছেন দোতলার থেকে একতলায়। একটু আগে আমরা যে ছবি দেখছিলাম তাতে দেখা যাচ্ছিল যে বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি, তার দোতলায় শ্রীরামকৃষ্ণ তখনও থাকতেন এবং এখনও ভক্তদের বিশ্বাস যে তিনি সেখানে রয়েছেন। তো সেই দোতলার থেকে সিঁড়ি দিয়ে তিনি আস্তে আস্তে নেমে এলেন নিচে, এসে এই বাগানের পথে হাঁটতে আরম্ভ করলেন। এই যে ঘটনাটা ঘটছে তারপরেই পাচ্ছি ওই কাশীপুরের ফ্রেমেই পাচ্ছি, যেখানে কিনা গিরিশচন্দ্র ঘোষ, যে 30 জন ছিলেন তাদের অন্যতম গিরিশচন্দ্র ঘোষ, তাঁকে দেখে শ্রীরামকৃষ্ণ একটা কথা বলছেন। তাহলে ওই 1 জানুয়ারি তখন কোনো মিডিয়া অ্যাট্রাকশন নেই, কোনো খবর হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সেখানে ঐতিহাসিক ঘটনাটি ঘটছে, যেটা আজকে 130 বছর ধরে ক্যারি করছে। ব্রেকিং নিউজ, অবশ্যই শুধু হার্ট ব্রেকিং নয়। একটু আগে আপনাদের এখানে বসেই আমি খবর দেখছিলাম এবং স্ক্রলও দেখছিলাম যে মধ্যরাত্রে যে আতঙ্কের ঘটনা ঘটেছে সেটা হার্ট ব্রেকিং, কিন্তু এই ব্রেকিং নিউজটা হার্ট ব্রেক করে না, বরং অনেক কিছু জুড়ে দেয়।
তো এখানে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষকে দেখে বললেন, তুমি যে এত বলে বেড়াও, তা কি দেখেছো ও কি বুঝেছো? নেপথ্য কাহিনী আমরা সকলেই জানি যে গিরিশচন্দ্র ঘোষ সেই সময়ের একজন বড় বিদ্বজ্জন বা কোট আনকোট ইন্টেলেকচুয়াল, যিনি কিনা শ্রীরামকৃষ্ণের মহিমার কথা জনসমক্ষে প্রচার করতেন। তো শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি দেখেছো, কি বুঝেছো? এর উত্তরে সেই বড় নট এবং নাট্যাচার্য তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে শ্রীরামকৃষ্ণের দিকে হাত জোর করে বললেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্পর্কে অধিকার কি বলবো। এটাও নতুন প্রজন্মের জন্য আমরা স্মরণ করি যে ব্যাস বাল্মীকি মানে রাম এবং কৃষ্ণের কথা বলছেন, যে ব্যাস বাল্মীকি যাদের মহিমার কথা বলতে পারেননি, সেই দুজন যখন রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, আমি গিরিশ ঘোষ আমি আর কি বেশি বলবো। এইটার উত্তরেই সেই ঘটলো অসাধারণ ঘটনাটি। তিনি বললেন, জাস্ট এক লাইন বলি যে তিনি বললেন যে তোমাদের চৈতন্য হোক। ওইখানে স্টোরিটা কমপ্লিট হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি এই আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ঠাকুর বলেছিলেন তোদের চৈতন্য হোক। সেই চৈতন্যের খোঁজে ফি বছর 1 জানুয়ারি অসংখ্য মানুষ ছুটে যান কাশীপুর উদ্যানবাটে। কাঁচা আমির মধ্যে লুকিয়ে থাকা পাকা আমির সন্ধান পেতে নত হন ঠাকুরের চরণে। লক্ষ্য একটাই, চেতনা থেকে চৈতন্যে উত্তরণ। কল্পতরু উৎসবের সব খুঁটিনাটি নিয়ে 24 ঘন্টার বিশেষ প্রতিবেদন কল্পতরু কথা, রাত 8টায়।